বিডি ক্রিক টাইমের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি কানাডায়, আমার সাথে যোগ দিবেন আরো দুজন। আর আজকের পর্বটা একেবারে বিশেষ, একজনকে নিয়ে, কোনো ঘটনা নয়, এমন একজন ক্রিকেটারকে নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আর মাত্র একদিন পরেই খেলতে নামছেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট। বলার অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কার বিষয়ে কথা বলবো। তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। আর তার সাথে মুশফিককে নিয়ে আমরা কথা বলবো এমন একজনের সাথে, তার নাম হচ্ছেন খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি জাহিদ ভাই আপনাকে। ওকে, যার হাত থেকে গ্লাভস গুলো যার হাতে বুঝিয়ে দিয়েছিলেন 2005 সালে, সেই খালেদ মাসুদ পাইলট ভাই আছেন। আরেকজন তিনি আছেন অস্ট্রেলিয়ায়, ইমরুল কায়েস। তিনিও খেলেছেন মুশফিকুর রহিমের সাথে 38টি টেস্ট ম্যাচ। ইমরুল কায়েস, শুনতে পাচ্ছেন আমাকে? জি জাহিদ ভাই, শুনতে পাচ্ছি। ওকে কায়েস, আমরা তো নিশ্চয়ই মুশফিককে নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস জানতে চাই, আমার যে পাইলট ভাই আপনার সাথে আজকে আমাদের আড্ডায় আছেন, পাইলট ভাই যখন 1997 সালে সেই আইসিসি ট্রফিতে ছক্কাটা মারে, তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স খুব সম্ভবত তখন 9 কি 10। না আরো বেশি ছিল, কিন্তু শেয়ার বলছে না। কায়েস, আপনার কি মনে আছে সেই ছক্কার কথা? হ্যাঁ মনে আছে। আমরা তো আসলে মানে আমি সত্যি কথা বলি ভাই, পাইলট ভাইয়ের কথার পাইলট ভাইয়ের নামটা তো ধরেন আমরা আজকে থেকে শুনতেছি না। আর আমার ক্রিকেট ক্যারিয়ারটা শুরুই হয় কিন্তু পাইলট ভাইয়ের এই নাম প্লাস হচ্ছে আমার মনে আছে 2002 কি 2001 এর দিকে রাজশাহীর একটা টিম খেলতে আসছিল। আমার যে ফার্স্ট কোচ জামিলুর রহমান সাদ ভাই, ওনার একটা টুর্নামেন্ট খেলতে আসছিল কুষ্টিয়াতে, এবং আমাদের মেহেরপুরের সাথে খেলা ছিল। তখন আমি ছোট, আমাদের বড় ভাইরা বলতেছে যে আমাদের রাজশাহীর সাথে খেলা আছে, খালেদ মাসুদ পাইলট খেলতে আসবে। আমি খুব এক্সাইটেড যে পাইলট ভাইকে দেখবো সামনাসামনি। আসলে তখন থেকে পাইলট ভাইদের প্রতি আসলে আমাদের ওই মানে আকর্ষণ, যে পাইলট ভাইদের সামনাসামনি দেখবো। তখন যখন রাজশাহীতে গেলাম প্র্যাকটিস করতে আমাদের কোচের সাদ ভাইয়ের একাডেমিতে, ওনাকে যখন প্রথম দেখি আমি তখন তো ওনার দিকে তাকায় আছি যে আমি এই লোকটারে এতদিন টেলিভিশনে দেখছি, আজকে ওনার সাথে আমি প্র্যাকটিস করবো। তা আসলে ওই ছক্কার থেকে বড় জিনিস হচ্ছে যে ওনাদের হাত ধরে আসলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে আপনি জানেন যে এই লেভেলে আজকে আসছে। ওনাদের এই জেনারেশন, আকরাম ভাই, তারপরে বুলবুল ভাই, তারপরে তো পাইলট ভাই, সুমন ভাইরা আসলেন। তা মনে হয় যে এগুলো আমরা অস্বীকার করা বা ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যারা আমাদের জেনারেশন, যারা আমরা দেখেছি নিজে কাছ থেকে আর কি। পাইলট ভাই 25 বছর আর হচ্ছে 28 বছর আগে একটা ছক্কা মেরেছিলেন। বলা হয়ে থাকে সেই ছক্কাটা না মারলে হয়তো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসটা একটু অন্যরকম হতে পারতো। তো যাই হোক, অনেকগুলো পরিচয় আপনার, টেস্ট ক্রিকেটার, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বর্তমানে বোর্ড পরিচালক। তারপরও কি সব পরিচয় চাপে কি সেই ছক্কার মালিকটা একটু সামনে চলে আসে? ও না জাহিদ ভাই, আসলে আমার কাছে পরিচালকের পরিচয়টা আসলে খুব একটা আমার কাছে আমি অত ফিল করি না। বিকজ এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটা চেয়ার, যে চেয়ারটা হচ্ছে কাজের জায়গা। আর সবচেয়ে বেশি বড় পরিচয় হচ্ছে আমার মনে হয় যে একজন খেলোয়াড়, আমি খেলেছি, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, এবং হয়তো আমি 6 মেরেছি। আপনি যে 6 এর কথা বলছেন, হয়তো আমাদের ভাগ্যে বলেন, আল্লাহ তাআলা আমাকে ওই সুযোগটা দিয়েছিলেন। হয়তো আমি না হয়ে হয়তো অন্য কেউ হতে পারতো, বাট একটা আমার হাত দিয়ে হয়তো হয়েছে। বাট আমি খুবই প্রাউড ফিল করি যে দেশের জন্য কিছু কাজ করতে পেরেছি, এবং একটা ভালো জায়গায় গেছে। সম্মিলিত প্রচেষ্টা আমার কাছে মনে হয়, শুধু 1-6 না, এটা মনে হয় পুরো টিম ওয়ার্ক, দেশের মানুষের ভালোবাসা, দোয়া, সবাই মিলে। আমার কাছে মনে হয় এটা আমার একার কিছু অহংকারের কিছু নাই। আর পরিচালক পোস্টটাকে আসলে আমি ওইভাবে ধরি না, বিকজ এটা আমার, আপনি জানেন যে অর্নামেন্টাল পোস্ট, যেখানে কিন্তু কোনো স্যালারি নাই, কিছু নাই। আমরা খেলাধুলা করেছি সবাই। ইমরুল কায়েস যেমন যে কথাটা বলছিলেন যে আর্ন করেছি, সম্মান দিয়েছে, মানুষের ভালোবাসা পায়, যে শহরে যাই সেখানে, এই যে বিদেশে গেলেও বাংলাদেশের কমিউনিটি যে কিভাবে আতিথ্যতা আপ্যায়ন করেন। এখন আমার কাছে মনে হয় যে রিটার্ন দেবার সময়, আমরা যে জিনিসটা শিখেছি, যে জিনিসটা পেয়েছি, এখন নেক্সট জেনারেশন, ইয়াং জেনারেশন যারা আছেন, তাদেরকে আমরা ঢেলে সাজানো, ঢেলে কিছু দিয়া যেন বলে দিতে পারি, বা তারা যেন বলতে পারে যে আমাদের বড় ভাইরা কিছু করে গেছেন। তো এই চেয়ারটাকে আসলে বেসিক্যালি আমি অন্য কোনোভাবে কিছু দেখি না, নর্মাল সাধারণ লাইফের মধ্যে থাকবে, কাজ করার জায়গা, কত পরিমাণ কাজ করলে যেন সবাই এই সুযোগগুলো বেশি পায়। ওকে, পাইলট ভাই, সেই 1997 সালে আইসিসি ট্রফি জয়, হ্যাঁ, তার আগে তো নিশ্চয়ই অনেক বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে অনেক কিছু আছে, কিন্তু আমাদের নতুন শুরু হচ্ছে সেই 97 এর আইসিসি ট্রফি জয়। তারপর থেকে মূলত আসল শুরু। তারই হাত ধরে বাংলাদেশ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পায়। তারপরে
এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে, কিন্তু 2005 সালে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের, যিনি আমরা একটু আগে মানে মেনশন করেছি যে তিনি জাস্ট আগামী 19 নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে তার 100তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট হিসেবে অনেক বড় একটা বাংলাদেশ প্রাপ্তি যে একটা 100তম টেস্ট খেলা। তো পাইলট ভাই, আমাকে একটু আপনার কাছে জানতে ইচ্ছা করে যে যখন 2005 সালে লর্ডসে আপনাদের দেখা হয়েছে, আপনারা একসাথে খেলেছেন, লর্ডসের পরে বগুড়ায়ও খেলেছেন, তো প্রথম মুশফিকের দেখাটা কি মনে আছে? জাহিদ ভাই, আপনি এই স্টোরিটা বলার আগে আমার মনে হয় যে ইমরুল কায়েস সম্পর্কে না বললে নাই। তো আমার মনে হয় যে দেখেন, আপনার মাধ্যমে কতদিন ধরে তার সাথে দেখা হয় না, খেলার মাঠে লাস্ট দেখা হয়েছে, তারপরে সে চলে গেছে বাইরে। একটু শুধু অ্যাড করি, খুব মজার সময় কাটেছে। ইমরুলকে যখনই পেয়েছি আমি অনেক হাসি ঠাট্টা করতাম। খুব ভালো একজন খেলোয়াড় ছিল, আরো লম্বা ক্যারিয়ার হয়েছিল, এবং আমি মনে করি যে খুব সলিড একটা প্লেয়ার ছিল, কোয়ালিটি। তো যাই হোক, আপনি মুশফিকের কথা যেহেতু আসছেন, আমি বলবো যে মুশফিক একই ব্যাচের আমার মনে হয় ইমরুল, তাই না? ইমরুল একই ব্যাচের না, একটু সিনিয়র মুশফিক ভাই নাকি? মুশফিক মনে হয় একই ব্যাচের। দেখেন, একটা প্লেয়ার লম্বা সময় 2005 সালে যখন ডেব হয় লর্ডসে, আমার মনে আছে আমি কিপিং করছিলাম, সে তখন ইয়াং কেবল আসছে, ব্যাটিং সে খুব ভালো করে, কিপিং করে, এবং আমি মনে করি যে সবসময় আমাদের কেউ না কেউ তো আপনাকে মানে বিট করে আরেকজন আসবেই, এটাই স্বাভাবিক। ইনিশিয়ালি হয়তো আপনি যে কোনো মানুষই একটু ইয়ে থাকবে যে না আমার জায়গায় রিপ্লেস, কিন্তু আমি কখনোই কিন্তু ওইভাবে নিই নাই। বিকজ আমি একটা জিনিস মনে করি যে যার যেটা প্রাপ্য তাকে সে জায়গাটা দিতেই হবে, এটা নিয়ম। এটা আমি বলবো যে সৃষ্টিকারীর নিয়ম, যে যার যেটা প্রাপ্য। তো 2005 সালে যখন সে লর্ডসে আসে, এবং খুবই পিচ্ছি একটা ছেলে, আমি একসাথে নেট করছি, তার আগে থেকেও তো পরিচয় ছিল ম্যাচের আগে, মানুষ হিসেবে খুবই ভালো ছিল। ড্রেসিং রুমে আপনি যে কোনো খেলোয়াড়ের কাছে আপনি শুনবেন যে অনেক ডিসিপ্লিন, এবং আসলেই তাই যে 100তম টেস্ট খেলা কম ব্যাপার না, নট এ জোক আমার কাছে। মানে দেখেন কতখানি ডিসিপ্লিন হওয়া লাগে, কতখানি আপনাকে হার্ড ওয়ার্ক করা লাগে। তো এটা আমার কাছে মনে একটা ভালো মাইল ফলক বাংলাদেশের নতুন ইয়াং প্রমিজিং প্লেয়ারদের জন্য, যারা বর্তমানে বাংলাদেশ টিমে খেলছেন। চেজিং, আমি যেমন আমার আব্বা, একটু ছোট একটা অ্যাড করি, আমার আব্বা ফুটবল প্লেয়ার ছিলেন। আব্বা প্রায় 20 বছর ফুটবল লিগ খেলেছেন ঢাকাতে, মোহামেডান ক্লাবে 10 বছর, আবনি ক্লাবে 5 বছর, তার আগে 5 বছর। তো যখন আমার 15-16 বছর যখন লিগ খেলা হয়ে গেছে ঢাকায়, তখন আমি টার্গেট করেছিলাম যে না, আমার আব্বাটাকে আমি ব্রেক করব, 20 বছর এই লিগ খেলাটাকে আমি ব্রেক করব, এবং ওটা ব্রেক করে কিন্তু আমি ক্রস করে 23 বছর না 24 বছর খেলছি। এই যে মাইল ফলক চেস করা, আমি মনে করি এখন যারা আপকামিং প্লেয়ার, যেমন ধরেন এই যে শান্ত বলেন, বা যারা যারা আরো নতুন ইয়াং প্লেয়ার আছে, তাদের কিন্তু চেস করার একটা টার্গেট হয়ে গেল যে 100তম টেস্ট খেলেছে মুশফিক ভাই, কেন আমি 100+ খেলবো না? এবং এটা একটা বিশাল কন্ট্রিবিউশন দেন। আর এত সুন্দর ধারাবাহিক পারফরমেন্স সে ধরে গেছে, রেগুলার খেলে গেছে, সবকিছু মিলে আমার মনে হয় অসম্ভব সুন্দর একটা জার্নি। তো আমার মনে হয় এই জার্নিটা অনেককে অনেক কিছু শেখাই গেছে। এই জার্নিটা শুধু 100 টেস্ট দেখলে হবে না, এই জার্নিটা কিভাবে শেষ করলো বা শেষ করতে যাচ্ছে, আর এখনো তো লম্বা সময় আছে। আমার কাছে মনে হয় যে ইয়াং প্লেয়ারদের জন্য অনেক সুন্দর একটা আমি বলবো যে এক্সাম্পল, যে এই জার্নি করতে গেলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে জীবনে। এটা ইটস নট এ জোক। আমি বলবো যে এরকম জার্নি করতে গেলে আপনাকে কিন্তু আপনার অনেক লাইফের অনেক কিছু আপনাকে বিসর্জন দিতে হবে। তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে শেখা উচিত। পার ভাই, সেই উইকেট যার হাতে গ্লাভস গুলা তুলে দিয়েছিলেন, তিনি 100তম টেস্ট ম্যাচ খেলতে নামছেন। সো নিশ্চয়ই মানে উইকেট কিপার হিসেবে তো একটা বড় মানে একটা কি বলবো, নিজে আপনার জন্য তো একটা আত্মতৃপ্তির ব্যাপার। ও জাহিদ ভাই, ধরেন সাপোজ এটা তো ভালো লাগবেই, স্বাভাবিক, যে ধরেন আপনি স্থলাভিষিক্ত যিনি হবেন, সে যদি আরো বড় অ্যাচিভমেন্ট করে, আপনি তো প্রাউড ফিল করবেন যে না, আপনার জায়গায় যে আসছে সে আরো বেশি মানে মানে বেশি ভালো কিছু করেছে। তো তখন তো স্বাভাবিক না? ধরেন আপনি যদি পজিটিভ ভাবে দেখেন, আমার কাছে মনে হয় যে অহংকারের একটা ব্যাপার, যে না ওয়া খুব একদম রাইট পিপল আসছে আমার ওই জায়গাতে। আমার কাছে খুবই ভালো লাগে যে মুশফিকের এই ক্যারিয়ারটা, এবং শুধু মুশফিকের সাথে আরো বেশ কিছু কয়েকজন খেলোয়াড় আছে যারা বাংলাদেশকে অন্যতম জায়গায় নিয়ে গেছে। আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি বলেন, দলগতভাবে বলেন, কিন্তু পরবর্তী সময়ে হয়তো ওগুলো আর আসে নাই। এক্স্যাক্টলি। পারবে মুশফিকে যেটা বললেন যে কতটুকু ডিটারমিন, আমরা সবাই জানি যে মুশফিক কোন লেভেলের ডিসিপ্লিন মেনটেন করেন এবং প্র্যাকটিসে কত পরিমাণ সিরিয়াস থাকেন।
নিশ্চয়ই মানে আপনি তো মাঠ থেকে দেখেছেন এবং নিজে কোচ হিসেবে ছিলেন, ওভারঅল রাজশাহী টিমের দায়িত্বে ছিলেন আপনি। সো তার তো মানে অনেক কাহিনী আপনার মনে আছে, তার অনেক আছে। তবে ইমরুল কায়েসের কাছে জানতে চাইবো, কায়েস যখন মুশফিকের সাথে প্রথম দেখা হয়েছিল, হ্যাঁ, তখন সেই স্মৃতিটা মনে আছে? জি, আমার আসলে ওর সাথে ফার্স্ট দেখা হয় 2007 এ, আমি যখন ভিক্টোরিয়া টিমে প্রিমিয়ার ডিভিশনে কল পাই। মুশফিক ওই বছরে ভিক্টোরিয়াতে খেলে, এবং আমার মনে আছে যে ও জাস্ট ওই তখন থেকে ওর সাথে আমার প্রথম পরিচয়। ও খুব বেশি ম্যাচ খেলতে পুরো সিজন খেলে নাই, হয়তোবা হাফ সিজন খেলেছিল, তারপর ন্যাশনাল টিমে আবার কল পেয়ে গেছিল। তো ওই সময় মুশফিক রানের জন্য স্ট্রাগল করতেছিল, আমি দেখেছিলাম। তো তখন থেকে মুশফিকের ভিতরে যে চেষ্টা, মুশফিকের ভিতরে যে ক্রিকেটের প্রতি ভালোবাসা, আমি দেখেছি যে মুশফিক কতটা ডিটারমাইন্ড ক্রিকেটের জন্য। এই তো তারপর থেকে তো মুশফিক ন্যাশনাল টিমে মানে চান্স পেয়েছিল। তারপর আমিও কয়েক বছর পরে যখন ন্যাশনাল টিমে চান্স পেলাম, এরপর থেকে তো জার্নি আমাদের প্রায় অলমোস্ট 2019 পর্যন্ত একসাথেই ছিলাম। মানে এটা মানে কি বলবো, যে ওর সাথে আমি ভেরি মাচ লাকি যে ওর মতো একজন প্লেয়ারের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পেরেছি, ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, এবং খুব কাছের থেকে আমি মুশফিককে দেখেছি তার প্রফেশনালিজম, যে কিভাবে সে একজন প্লেয়ার মেনটেন করে। অনেস্টি বলেন, ডেডিকেশন বলেন, সব দিক থেকে বলবো যে মানে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে তাকে অনেকেই মানে ফলো করা উচিত। এক্স্যাক্টলি। পাইলট ভাই শুনতে পাচ্ছেন? ও তো খুব সম্মানের সাথেই বললেন মুশফিককে। আমার মনে হয় যে ইমরুল কায়েসও কিন্তু খুব উঁচু মানের খেলোয়াড় ছিল আমার চোখে দেখা। বাট আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমি না বললেই নাই, তার প্রতি কিন্তু অনেক ইনজাস্টিস হয়েছে আমার কাছে মনে হয়। অনেক অনেক ক্ষেত্রে যে একটু মানে হয়তো পারফর্ম করে না দুই একটা ম্যাচে। বাদ দেন না না, আমি একজন খেলোয়াড়, এবং আমার কাছে মনে হয় ফর্মার খেলোয়াড়। আমি আসলে স্পোর্টস রাজনীতি পছন্দ করি না, বাট এটা আমার সবসময় আমার কাছে মনে হয় যে আমরা অনেক খেলোয়াড়কে আমরা কিন্তু বঞ্চিত করেছি, অনেক খেলোয়াড়কে। এই ধরনের জিনিসগুলোকে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেমন প্রাপ্য সম্মান দেবা। মুশফিক যেমন সুন্দর একটা সম্মানিত পেতে যাচ্ছেন, আমার কাছে মনে হয় 100 টেস্ট খেলতে যাচ্ছেন, রিটায়ারমেন্টের জন্য যখন যাবেন তখন তাকে রিটায়ারমেন্টের একটা সুন্দর পরিবেশ তৈরি করা হবে। এই যে এই কালচারগুলো আমাদের একটা জেনারেশনে আমরা মনে হয় অনেক গ্যাপ ছিল। রাইট পিপুলকে, রাইট প্লেয়ারকে রাইট জায়গায় সিলেকশন থেকে বঞ্চিত করেছি। তো হয়তো দুটা একটা আপনি কোনো কারণে একদম পুরো ইন্টেনশন ছিল যে না একে বাদ দিব, ওকে বাদ দিব। এটা আসলে খুবই দুঃখজনক। অনেক সময় আমরা ক্লাবের খেলার জন্য দেখবেন যে অনেক ক্লাবে প্লেয়ারকে আটকায় রেখে ন্যাশনাল টিমে খেলতে দিচ্ছি না। তো এইগুলো খুবই দুঃখজনক। আর ফার্স্ট প্রায়োরিটি হবে ন্যাশনাল টিম, দেন আপনি ক্লাব। তো এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়েছি, এবং আমি মনে করি যে সেও কিন্তু অনেক উঁচু মানের খেলোয়াড় ছিল। আমার কাছে মনে হয় সবসময় আমি ফিল করি, এবং তারও লম্বা ক্যারিয়ার হওয়া ছিল। হ্যাঁ, ইমরানের মতো ক্রিকেটারের 2019 সালে ক্রিকেটার ক্যারিয়ার টেস্ট ক্রিকেটারে অত শেষ হওয়ার কথা ছিল না। সো পাইলট ভাই, মুশফিকের প্র্যাকটিসে যে একাগ্রতা, ডিসিপ্লিনায়, নিশ্চয়ই আপনি রাজশাহী টিমে ছিলেন, জড়িত ছিলেন। মুশফিকও রাজশাহীতে খেলেছে ঘরোয়া ক্রিকেটে। তো তার সিরিয়াসনেসটা কেমন দেখতেন সবসময়? জাহিদ ভাই, সিরিয়াস তো আমার মনে হয় সবাই সিরিয়াস থাকে। তো সিরিয়াস থাকে সবাই, না, মুশফিক তো নিশ্চয়ই একদিকে বেশি ছিল সবসময়। সিরিয়াস কিন্তু সবাই থাকে, বাট আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের যে একাগ্রতা, নিজের যে কমিটমেন্ট, নিজের যে প্ল্যানিং। তো এইগুলো আমার মনে হয় যে মুশফিক খুব বেশি বাইরে জিনিসগুলো ফোকাস তেমন করতো না, শুধু ওই খেলার জায়গাটাতে খুব বেশি ফোকাস ছিল যে আমি মাঠে খেলবো এবং ওই খেলবোই, তার একটা ইয়া। তো সেই জায়গাতে আমি খুব বেশি সময় জাহিদ ভাই তাকে পাই নাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে, বিকজ আমি যখন 2005-এ তার সাথে খেলি প্রথম, এবং 2006 সেকেন্ড টেস্ট খেলি শ্রীলঙ্কার সাথে, সেটা মনে হয় সম্ভবত খুলনাতে মনে হয় বগুড়াতে, হ্যাঁ। তো এই দুটো ম্যাচ খেলেছি, বাদ বাকি সময় যেমন আমি রাজশাহী টিমে একবার পেয়েছি তাকে বেশ কিছু সময়, যে আমি কোচ, অন্যান্য খেলোয়াড়রাও যেমন করে। সে কিন্তু তার একটা জিনিস পার্থক্য ছিল যে ধরেন সাপোজ সকালে 9টার সময় প্র্যাকটিস দিয়েছেন, হয়তো দুপুর 12টা পর্যন্ত প্র্যাকটিস, তো 9টা থেকে 12টা, কিন্তু সে হয়তো দেখা গেলো যে 8টার সময় চলে আসছে, এসে হয়তো নেমে গেছে মাঠে, নেমে নক করছে। আমি কিন্তু সবসময় খুব এই জিনিসটা, আমি নিজেও একজন হার্ড ওয়ার্কিং প্লেয়ার ছিলাম,
আমি ইমরুল কায়েস হয়তো আমাকে দেখার সুযোগ পাই নাই। আমি কিন্তু হয়তো তারা শুনেছে। আমি ঠিক এরকম টাইপের স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম প্লেয়ার হিসেবে। যে ধরেন ৯টা থেকে প্র্যাকটিস হলে ৮টার সময় চলে যেতাম এবং ১২টা পর্যন্ত প্র্যাকটিস হলে ১টা বা ১:৩০টার সময় শেষ। একদম আরো বেশি প্র্যাকটিস হলে হ্যাপি হতাম না। প্র্যাকটিস কায়েস, ৪০ মিনিট। আমার মনে হয় পাইলট ভাইয়ের সংযোগে একটু ঝামেলা হয়েছে। আমরা একটু কায়েস আপনার কাছে জানতে চাইবো মুশফিককে নিয়ে আপনার স্পেশাল কোনো মেমোরি, বিশেষ করে মাঠে তো অনেক সময় পার্টনারশিপ হয়েছে সাদা পোশাকে। আমরা যেহেতু আজকে সাদা পোশাক নিয়ে আলোচনা করব, এনি স্পেশাল মেমোরি? না, মেমোরি তো আসলে দেখেন, আমরা একসাথে ১০-১২ বছর একসাথে টাইম স্পেন্ড করেছি, অনেক দেশে ট্যুর করেছি একসাথে। অনেক মেমোরি আছে, একটা পার্টিকুলার মেমোরি বলাটা মুশকিল। বাট আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল যে আমি মনে হয় যখন 2018 মনে হয় দুবাইয়ে যখন খেলতে গেছিলাম, আপনার আমাকে সাডেনলি কল করেছিল দুবাইয়ে। আপনারা জানেন যে এশিয়া কাপের একটা ম্যাচে তামিম ইকবাল ইনজুর্ড হওয়ার পরে, তা আমি আফগানিস্তানের সাথে যেয়ে যখন ভালো খেলি, ভালো খেলার পর আমরা ম্যাচটা যখন জিতে যাই, তখন মুশফিক আমাকে জড়ায় ধরে ও আমারে বলছিল যে দোস্ত, আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুই মানে আবার টিমে ব্যাক করেছিস, এবং তোর মতো প্লেয়ার আসলে বাইরে থাকাটা আমি মনে করি মানায় না। তুই ভালো খেয়াল, এই দোয়া করি আমি সবসময়। হুম। তো তুই তুই ভালো টিমে থাকলে আমারও ভালো লাগে। তো এই যে কিছু কথা মুশফিকের, আসলে আমার খুব এতে লাগছিল যে কথাটা যে মানে আসলে দেখেন যে মানে একটা মানুষ যদি একটা মানুষের ভালো চায়, এই ধরনের কথা কিন্তু বলতে পারে, না হলে কিন্তু বলা সম্ভব হয় না। হ্যাঁ, তো ইজ এ মানে গুড ম্যান, গুড পার্সন। আমি সবসময় বলবো যে বিগ হার্টেড ছেলে। কখনো কারো তার দ্বারা ক্ষতি হয়েছে আমার কাছে মনে হয় নাই এখন পর্যন্ত ন্যাশনাল টিমে, এবং হয়তোবা এর জন্যই তার কেরিয়ার এত লম্বা হয়েছে। তার মানে এত সফল হয়েছে। 100 টেস্ট খেলা, এটা নট ইজি। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। অনেকেই টেস্ট খেলেছে 50-40, আমরা ওরকম কাছাকাছি গিয়ে আমাদের কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু ওর যে মানে ধৈর্য বলেন, ওর যে মানে খেলার প্রতি ভালোবাসা, আর আমাদের দেশে হয়ে 100টা টেস্ট ম্যাচ খেলা যে আনবিলিভেবল ব্যাপার আমি মনে করি। এবং স্টিল সে পারফর্ম করতেছে। লাস্ট টেস্টের আগের টেস্টে কিন্তু সে 100 করেছে। সো ওর যে মানে ক্ষুধা রানের প্রতি, বা ওর যে পারফর্ম করে করতে হবে সবসময়, এখন ইয়াং জেনারেশনের সাথে মানে ইয়াং জেনারেশনের সাথে ওর তাল মিলাই যে খেলতে হবে, ওর যে মানে হাঙ্গারনেস, এটা সত্যি খুব মানে অসাধারণ এবং এটা প্রশংসনীয়। আই হোপ যে ওর রেস্ট অফ দ্য ক্যারিয়ারও আমি আশা করি যে প্রফেশনে যাক না কেন ও অনেক ভালো থাকবে এবং ভালো করবে। আমি শিওর ওর যে প্রফেশনে যাবে না কেন সে সেখানে ভালো করবে, কারণ ওর যে ডিসিপ্লিন, ওর যে চিন্তা ভাবনা খুব ক্লিয়ার আর কি। হ্যাঁ, পারভেজ ভাই, আরেকটা বিষয় হচ্ছে মুশফিকের কিন্তু মানে ইতিহাসের নাম থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রথম বাংলাদেশের ডাবল সেঞ্চুরিয়ান। শ্রীলঙ্কায় গলে সেটা ছিলেন। প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান। এখন অলরেডি 2টা ডাবল সেঞ্চুরির মালিক। এবং বাংলাদেশের হয়ে টেস্টে তো সবচেয়ে বেশি রান, তারপরে হচ্ছে ব্যক্তিগত সর্বোচ্চ 219 রান, সবই মোটামুটি মুশফিকুর রহিমের দখলেই। মুশফিক প্রবাবলি 3টা ডাবল সেঞ্চুরি করছে না? 3টা? আমার ভুল হতে 3টা পারে। মনে হয়। হতে পারে। 3টা। আমার 2টা, মানে একটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে, আরেকটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে মনে আছে, হয়তো আরেকটা থাকতে পারে। আরেকটা আরেকটা বিষয় করেছে মনে হয়। হতে পারে। আচ্ছা, পারভেজ ভাই, জি, ধরেন মুশফিকের বয়স প্রায় এটা 38। এটা আশরাফুল ভালো বলতে পারবে। আশরাফুলের মেমোরি ওর খুব ভালো। পুরো কম্পিউটারের মেমোরি। আর এটা হচ্ছে পারভেজ ভাই, জি, মুশফিকের ধরেন এখন 38-39 চলে, নিশ্চয়ই আরো আমরা চাই মুশফিক আরো লম্বা সময় খেলুক। কিন্তু মুশফিক যদি ক্যারিয়ার শেষ করে, যেখানে শেষ করবে, তারপরে মুশফিকের বাংলাদেশের ক্রিকেটে কিভাবে অবদান রাখতে পারে? জাহিদ ভাই, আমি প্রথমে বলবো যে তার সেকেন্ড লাইফটা যেন সুন্দর হয় এবং আলটিমেটলি আমার কাছে মনে হয় এরকম গোছানো মানুষ সেকেন্ড লাইফ সুন্দরই হবে। বিকজ অনেক যেটা বললোই ইমরুল, যে অনেক ডিসিপ্লিন, তার মেধা খুবই ভালো। আমি মনে করি যে ব্যক্তিগত আমার মতামত যে এই মুশফিকের মতো খেলোয়াড়দের এদেরকে ক্রিকেটের আসা উচিত। বিকজ রিটার্ন, যে আপনি এখান থেকে প্রচুর অনেক কিছুই পেয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু এ দেয়াই শেষ দেয়া না। এখান থেকে আপনি যে সম্মান, যে ভালোবাসা, যে ফাইন্যান্সিয়াল সবকিছু মিলে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছেন জীবনে, দেশ বিদেশ কত জায়গা আপনি ঘুরেছেন, কত নলেজ ডেভেলপ করেছেন, কত অফিসিয়ালদের সাথে পরিচয় আছে, বিভিন্ন ক্রিকেট বোর্ডের বিভিন্ন খেলোয়াড়দের। আমার কাছে মনে হয় আমার দেশের ক্রিকেটের কিন্তু খুব যে ভালো অবস্থা তা না। আমাদের দেশের ক্রিকেটের কিন্তু অনেক কিছু দেবার আছে। তো আমার মনে হয় যে
মুশফিকের মতো খেলোয়াড়দেরকে এখানে আসা উচিত ক্রিকেট বোর্ডে সেকেন্ড লাইফের জন্য। অ্যাটলিস্ট সেটা আমি প্রফেশনালি হতে পারে, মানে আমি বলবো যে সেটা আপনার যেভাবে হোক আসা উচিত, এবং পলিসি মেকিং গুলোতে থাকা উচিত যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য কি করা যায় সেই সব ডিসিশন মেকিং আসা উচিত। বিকজ তারা যা জিনিস দেখেছে সেটা কিন্তু শেয়ার করা উচিত। কখনো কখনো এই মুশফিকের যে আইডিয়াটা সেটা কিন্তু আপনি সাধারণ অনেক মানুষের কাছেই পাবেন না, এবং মুশফিককে যদি আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বানান বাংলাদেশের, কথার কথা এরকম কিছু খেলোয়াড়দেরকে যখন কোনো দেশের বোর্ডের সাথে যখন কমিউনিকেশন করবে, তো তো আপনি চিন্তা করে দেখেন কত ইজি। তাকে পরিচয় দেওয়া লাগবে না যে মুশফিকুর রহিম, সে একজন সাধারণ মানুষ না। তো তো এই আমাদের হিমসেলফ একটা ব্র্যান্ড। হ্যাঁ, মানে এটাই তো সুবিধা। ধরেন ইংল্যান্ড থেকে যদি ডমিনিক কর্ক বা ধরেন একজন হিটিস্ট্রিক আছে মানে জিম্বাবুয়ে থেকে, ওনার কি পরিচয় লাগে? তো বাংলাদেশেরও আমাদের কিছু কিছু ব্র্যান্ডেড প্লেয়ার আছে যাদেরকে কিন্তু মানে অনেক প্লেয়ার আছে ব্র্যান্ডেড প্লেয়ার, তাদেরকে আমাদের ক্রিকেট বোর্ডে নিয়ে আসা উচিত, এবং ক্রিকেটকে পরিষ্কার করতে হলে, সুন্দর করতে হলে, সুন্দর পরিকল্পনা করতে হলে তাদেরকে নিয়ে আসতে হবে। আমি কায়েস একটা জিনিস আপনার সাথে জানতে চাই কায়েস, সেটা হচ্ছে 2017 সালে নিউজিল্যান্ডের আই থিঙ্ক সেটা হচ্ছে ওয়েলিংটনে, যেখানে ব্যাট করা খুব কঠিন। মনে আছে সেদিন সাকিব আল হাসানের সাথে একটা পার্টনারশিপ করেছিল, রেকর্ড আই থিঙ্ক খুব লম্বা। সেই ম্যাচে আপনিও ছিলেন, ইনজুরিতে পড়েছিলেন। সেই ব্যাটিংটা একেবারেই পাইলট ভাই নিশ্চয়ই আপনার সম্ভবত ওয়েলিংটনে খেলার অভিজ্ঞতা কি ছিল আপনার পাইলট ভাই? অনেক বাতাস, অনেক বাতাস, ভয়ঙ্কর বাতাস, বাতাস আর বাতাস। পাইলট ভাই সেখানে ডমিনেট করে, কায়েস মনে আছে ওরা মনে হয় প্রায় একদিনের বেশি ব্যাটিং করেছিল এই দুইজন, সাকিব আর মুশফিক। তারপর ওই ম্যাচে আপনি ইনজুরিতে পড়েন। সেই ম্যাচটা, ওই ম্যাচের মেমোরির কথা মনে আছে, ব্যাটিংটা স্পেশালি? না, অবভিয়াসলি মুশফিকের যে পার্টিকুলারলি ওই ম্যাচে না, আপনি অনেকগুলো ম্যাচে তার তো এরকম ব্যাটিং আছে। মুশফিক ওয়েলিংটনে যেই দিন যে ইনিংসটা খেলেছিল, আমার মনে আছে যে আর্লি উইকেটে তামিম একটু এগ্রেসিভ ব্যাটিং করে 50 করে আউট হয়ে গেছিল। আমি স্টার্টিং এ ব্যাটিং করার সময় ইনজুরি পড়ে গেলাম, প্রবলি 20-22 করার পরে। তো এরা যেভাবে কি হ্যান্ডেল করেছিল, আসলে ওইখানে বল বাউন্স ছিল, সুইং করতেছিল, বাতাস, পাইলট ভাই যেটা বললো, ওখানে অনেক বাতাস থাকে এবং বল অনেকক্ষণ সারাক্ষণ সুইং করতে থাকে, মুভমেন্ট থাকে। তো ওই সিচুয়েশনে যারা মানে তামিম সাকিব আর মুশফিক যেভাবে হ্যান্ডেল করেছে, এরা তো আসলে ওরা খেলছে, ওরা মানে ওই জায়গায় ছিল, ওরা যারা যারা খেলা দেখেছে তারাই ভালো বলতে পারবে যে আসলে ওই সিচুয়েশনটা কেমন ছিল। আপনারা জানেন যে ওরা আউট হওয়ার পরে কিন্তু আমাদের টিম কিন্তু অল আউট হয়ে গেছিল, ইমিডিয়েটলি অল আউট হয়ে গেছিল। তো মানে তার মানে হচ্ছে ফেভার, মানে কন্ডিশন কখনোই আমাদের ফেভারে ছিল না, সবসময় নিউজিল্যান্ড ফেভার ছিল কন্ডিশন। তো এটা অবভিয়াসলি তাদের ক্রেডিট দিতে হয়, কারণ ওই রকম সারফেসে ব্যাটিং করা নট ইজি। সাকিবের ব্রিলিয়ান্ট ডাবল 100, মুশফিকের 100। সো এটা মানে এগুলা ক্লাস প্লেয়ার ছাড়া সম্ভব না। এটা আমি আপনার যতই বলি না কেন প্রশংসা করা, এক কথায় যেগুলা কোয়ালিটি লাগে এবং তাদের ক্লাস লাগে, না হলে আসলে এইসব কন্ডিশনে এইভাবে রান করা সম্ভব না। ডেফিনেটলি। আমরা একটা কায়েস একটু দেখি, পাইলট ভাই প্রথম আমরা দেখলাম যে চশমা বেশ পাওয়ারওয়ালা। পাইলট ভাই কি চোখে কি কোনো ইয়ে হচ্ছে নাকি? আপনার চশমা লাগে? ও না, রিডিং লাগবেই। একটা বয়স পাইলট ভাই চিরতরুণ। না, এত বল দেখেছি, দেখতে দেখতে চোখ টায়ার্ড হয়ে গেছে, এখন লাগে। তো ইমরুল হাসছে দেখেন, না ইমরুল খুব হাসছে, কিন্তু ইমরুল বুঝছে না আর কয়েকদিন পর ওরও লাগবে রিডিং এ। না, অবশ্যই ভাই। পাইলট ভাই বললো যে বল দেখছে, আসলে আজকে আমি সত্যি বলি, আজকে জাহিদ ভাই মুশফিকের টপিকস নিয়ে শুরু করছে বলে আমি অন্য কোনো ভাবে কিছু পচাতে পারছি না, নাহলে কিন্তু ইমরুলকে এতক্ষণ পচাতাম আমি। আমি স্লেজিং, ও জানে যে আমি মাঠে কত স্লেজিং করতাম। আজকে শুরু হতো। আপনি যখন ব্যাটিং করতেন পাইলট ভাই কি পিছে উইকেট কিপিং এ পাইছিলেন? ভাই আমি আমার লাইফে ভাই আমি প্রথম কানসি পাইলট ভাই ছিল রাজশাহীর মাঠে। কি করতো পাইলট ভাই? আরে ভাই যা মন চাই বলতো, বুঝছেন। আমি তো বুঝি নাই যে ক্রিকেটে এই বড় ভাইরা যদি আমাদেরকে স্লেজিং করে, উনি ওনার জায়গা থেকে অনেক প্রফেশনাল, তাই না? কিন্তু আমি তো ধরেন ওনাদেরকে ওইভাবে দেখতাম, আইডল হিসাবে দেখতাম যে পাইলট ভাইদের সাথে খেলবো, এর বিশাল ব্যাপার। আর যখন ওদের সাথে খেলতে গেলাম গালি খাইছি, সুজন ভাইয়ের সাথে এরকম খাইছিলাম একবার। সুজন ভাই পরে এসে আমারে অবশ্য করছে, বলছে যে না, এটা খেলার মাঠে, এটা কিছু মনে করিস না, এটা জাস্ট হিট অফ দ্য মুভমেন্ট আর কি বলা যায়। সো তখন বুঝছে যে না, এটাই মনে এনভায়রনমেন্ট, এখানে কালচারটা এরকম। পাইলট ভাই সারাক্ষণ। আরেকজন মানুষ আছে সেলিম ভাই, আপনি চিনবেন, খুলনার সেলিম ভাই। ওর নাম বললে হবে না, ও আমার গুরু। খুলনার সেলিম জাহিদ ভাই, ও আমারও গুরু। খুলনার সেলিম, খুলনার সেলিম। এই দুজন উইকেট কিপিং থাকলে মনে করেন ব্যাটিং এ
আগেই ভয় লাগতো যে কি ব্যাটিং করবো। না জাহিদ ভাই এটা কিন্তু একটা ফ্যাক্ট যে ধরেন আমি বিশ্বাস করি যেটা টেস্ট প্লেয়ার মানে টেস্ট মানে কি আপনি সবকিছু টেস্ট দিয়েই কিন্তু এখানে আসবেন। একটা হচ্ছে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, মেন্টাল সবকিছু। তো আপনি যেমন টেকনিক্যালি অনেক সাউন্ড, মেন্টালি কতখানি আপনি স্ট্রং, এটাও তো ইম্পর্টেন্ট যে আপনাকে বিভিন্ন রকম এনভায়রনমেন্টে পাবলিক প্রেশার, অপোনেন্টের প্লেয়ার আপনাকে স্লেজিং করছে, অপোনেন্টের সবকিছুর মধ্যে থেকে আপনাকে রান করতে হবে। তো মানে এটাই আমি মনে করি টেস্ট প্লেয়ার। তো তার কোয়ালিটি হবে এরকম যে সবকিছু পার করে সে ওখানে আসছে। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি দেখেন আপনার সাথে ফার্স্ট টাইম একবারই আমি অনেক কাঁদছি আপনার কথা শুনে, এর পরের প্রবলেম হয় না। তখন বুঝে গেছে, বুঝে গেছে ট্রিক্সটা বুঝে গেছে, মানে রীতিমতো পাস করে ফেলেছে জাহিদ ভাই, তখন পাস করে ফেলেছে। সে যখন একটা এক্সাম দিয়ে গেছে, দেখছে এরকম টাফ টাইম যায়, একবার বোঝার পরে তো বুঝে গেছে না এরকমই হওয়া উচিত বা এরকম হয়। মানে ভালো ছাত্র। এবং আলটিমেটলি এটা কিন্তু কাজে লাগে। কিন্তু আপনি যখন বাইরে খেলতে যাবেন, দেশের বাইরে, তখন কিন্তু আপনি সব দেশের ক্রিকেট প্লেয়াররা কিন্তু একদম জেন্টাল থাকে না। কিন্তু কিছু কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু এই জিনিসটা অনেক করে। আমি অস্ট্রেলিয়াতে যে প্রিমিয়ার ডিভিশন খেলতেছি, অনেক টাফ খেলা, কিন্তু এখানে প্রিমিয়ার ডিভিশন অনেক কম্পিটিটিভ খেলা হয়। আপনি ন্যাশনাল টিমের প্লেয়াররা যদি এখানে কেউ রেস্টে থাকে বা ফ্রি থাকে, এখানে সেই লিগটা খেলে, মানে প্রিমিয়ার লিগটা খেলে ভাই। এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাক্ষণ কথা বলতে থাকে, স্লেজিং করতে থাকে। মানে আমরা তো যেহেতু ধরেন আমরা ওভারসিজ বা আমাদের দেখলে আরো বেশি কথা বলে। তো এগুলা নিয়ে আসলে ইউজ টু। আমি জানি দেখি, আমি আমার লাইফে 12-14 বছর ইন্টারন্যাশনাল পার করে আসি, তুই আমার সাথে কথা বললে কি বলবি বলা। তো পাইলট ভাই, থ্যাঙ্কস পাইলট ভাই, আপনি আমাকে মেন্টালি অনেক স্ট্রং বানাই দিয়েছেন। এক্স্যাক্টলি, দ্যাটস না এটা পার্ট অফ গেম। এগুলো কিন্তু সবকিছু আপনাকে ডোমেস্টিক থেকে তো শিখতে হবে। ডোমেস্টিক থেকে আপনাকে অনেক হার্ড হতে হবে, সফট হলে হবে না। আপনাকে টোটাল এনভায়রনমেন্টটাকে আপনাকে ওরকম কোয়ালিটি স্ট্রং হয়েই তো আপনি ইন্টারন্যাশনাল যে আপনি রিপ্রেজেন্ট করবে, আপনাকে ভুল করাতে পারবে না। এক্স্যাক্টলি কায়েস, যেহেতু আমরা বলেছিলাম যে উইকেটের পিছনে কথা বলা বা স্লেজিং একটা শিল্প, কিন্তু সেটা পাইলট ভাই বাংলাদেশ ক্রিকেটের প্রতিষ্ঠা করছে। আচ্ছা, মুশফিক কি স্লেজিং করে? না প্রতিষ্ঠা আমি না, আমাদের পূর্বপুরুষরা করে গেছে। আপনি এস্টাবলিশ করছেন, বাকিরা কাছে। আরে আমরা তো দেখে শিখেছি। ও আচ্ছা, কায়েস, মুশফিক কি উইকেটের পিছনে স্লেজিং করে? আমরা যে মুশফিককে চিনি, সে কি স্লেজিং করতে পারে? মুশফিক হ্যাঁ, ডিপেন্ড ভদ্র স্লেজার, ওর মুডের উপরে ডিপেন্ড করতো। মুশফিক যদি আপনার খুব ভালো মুডে আছে, রান করেছে, কাউকে কিছু বলবে না। যদি খারাপ মুডে থাকে, রান করে নাই বা এরকম কিছু হয়েছে, খুবই মানে 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 মেন্টালি ধরেন নিয়ে ডিস্টার্ব আছে, ও দেখা যাচ্ছে স্লিপিং করতো, মানে নিজেকে কন্ট্রোল করতে পারতো না। আমি বলবো না, বাট এখন আমি জানি না, লাস্ট যখন যত বছরের সাথে অনেকদিন খেলি না একসাথে ন্যাশনাল টিমে বলেন বন্ধুতে, বাট এই সিচুয়েশনে মুশফিকের কতটুকু কি হয়েছে আমি জানি না। বাট ওভারঅল যদি আপনি বলেন যে স্লেজিং করে না, তা না, করতো, বাট ওই রকম না। ওকে, আমরা পাইলট ভাই আলোচনার একদম শেষ দিকে। 100তম টেস্ট খেলছেন আপনাদেরই একজন, আপনার উত্তরসূরি, আপনার সতীর্থ বা বন্ধু কায়েস। এক বাক্যে একটা মেসেজ দিবেন পাইলট ভাই মুশফিকুর রহিমকে। ওয়ান্ডারফুল ক্যারিয়ার, আমি বলবো যে লম্বা জার্নি। এই জার্নিটা খুবই সুন্দর শেষ হোক আমি বলবো। এবং এই জার্নি থেকেই যেন আমাদের ইয়াং জেনারেশন অনেক কিছু শিখে, এবং পরবর্তী সময় যেন মুশফিকের কাছ থেকে বাংলাদেশ আরো কিছু বেশি পেতে পারে, সেটাই আমি দোয়া রাখবো সবসময় জন্য মুশফিকের কাছে। এবং সেটাই তাকে বলবো, সবাই মুশফিকের জন্য দোয়া করবেন যেন 100 টেস্টার একটা বড় স্মরণীয় কিছু করে মানে শেষ করতে পারে 100 টেস্ট ম্যাচটা। এক্স্যাক্টলি পাইলট ভাই, যেমনটি আপনি একটু আগে মেনশন করেছেন, মুশফিক পথ দেখিয়েছে। বাকি নাজমুল হোসেন শান্ত, তারপর হচ্ছে মিরাজ কিংবা লিটন দাস, তারা যেন মুশফিককে ক্রস করে 100 বেশি টেস্ট খেলতে পারে, সেই প্রত্যাশা থাকলো। ইমরুল, আমরা শেষ মুশফিকের প্রতি, বন্ধুর প্রতি একটা বাণী, একটা বার্তা। না, ডেফিনেটলি জাহিদ ভাই ফিনোমিনাল ক্রিকেট ক্যারিয়ার। আমি বলবো যে আসলে এটা আই ফিল রিয়েলি প্রাউড যে ওর সাথে ক্রিকেট খেলতে পেরেছি, এবং লাস্ট ওর যে 100তম টেস্ট ম্যাচ খেলবে, এটা দেখবো আমি ওর খেলাটা। এবং আমি উইশ অল দ্য বেস্ট, উইশ হিম অল দ্য বেস্ট যে মুশফিক 100তম টেস্টের জন্য একটা বড় 100 করতে পারে, এবং ও এমন একটা স্মরণীয় মুহূর্ত করে রাখুক যে বাংলাদেশ হিস্ট্রিতে, বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে মুশফিকরে মানুষ ফলো করে যে না, মুশফিক ভাই 100 টেস্ট খেলেছে, 100 টেস্টে 100 করেছে। তো এটা একটা, আমার মনে হয় যে পাইলট ভাই শুরুতে যেটা বলছে যে একটা ট্রেন্ড হওয়া উচিত, যে একটা জেনারেশন শিখবে যে না, মুশফিক ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই। সো আমি আমি ডেফিনেটলি আমি চাইবো যে মুশফিক খুবই ভালো একটা টেস্ট ম্যাচ পার করুক ঢাকা টেস্ট।
এক্স্যাক্টলি। ধন্যবাদ দুজনকেই। পাইলট ভাই আপনাকে সময় দিয়েছেন ঢাকা থেকে, আর ইমরুল কায়েস অস্ট্রেলিয়া সিডনি থেকে। দুজনকে অনেক ধন্যবাদ। আমরাও সবাই মিলে মুশফিকের সফলতা কামনা করি। আশা করি আবার আপনাদের দুজনের সাথে অন্য বিষয় নিয়ে একদিন আড্ডা হবে। ধন্যবাদ সবাইকে।